হু দাঁড়াও একটা মিনিট বাচ্চারা, আমি ক্লাসটা একটু শেয়ার করে নেই। অ্যাডভান্সড প্রবলেম সলভিং। ওকে ওকে ওকে, দাঁড়াও একটা মিনিট। ইয়া, কুল। হ্যাঁ, হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনারা তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় কদিন পর, প্রায় এক সপ্তাহ পর আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের এই কি বলে নতুন যে ব্যাচ প্রো সলভার সেটার ক্লাসে। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই কয়েকদিন তো আমি আপনাদের মিস করেছি, আমি জানি না আপনারা আমাকে মিস করেছেন কিনা। যাই হোক, কি অবস্থা আপনাদের? এত লেট, এই যে এইসব একটু সেট আপ করতে করতে একটু লেট হয়ে যায়, ঠিক আছে? একটু 10 মিনিটের একটা ডিলে তো আসলে সিস্টেমের মধ্যে এমনিই চলে আসে, কিচ্ছু করার নাই। ভাই ইংলিশ পারি না, আমিও তো পারি না রে। ক্লাসের আগে এগুলো বাংলায় লিখে নেই কাগজের মধ্যে, তারপর নিচে দেখে দেখে বাংলা বলি। কেমন আছেন দাদা? ভালো আছি, ভালো আছি। এই পোলাপান সবার কি অবস্থা? এই সবার কি খবর, কি খবর? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, ভালো আছি। আমরা আজকেও এখনো ভেক্টর নিয়েই পড়ে আছি, এখনো সেই ভেক্টরের বিভিন্ন প্রবলেম নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি। হোপফুলি আর একটা ক্লাস হবে ভেক্টরের উপর, তারপর আমরা ভেক্টর কমপ্লিট করে নিউটন মেকানিক্সে চলে যাব। মানে আমাদের কি সপ্তাহে 2টা করে ক্লাস হয় না? আজকে সোমবার তাই না? তোমাদের বুধবার আর একটা ক্লাস হবে। বুধবারের ক্লাসটা হওয়ার পর আমরা কিসে চলে যাব? আমরা নিউটন মেকানিক্সে চলে যাব, ঠিক আছে? আজকে কলেজে বাংলা এক্সাম ছিল। আচ্ছা ওকে, তাহলে তো আশা করি ভালো হয়েছে বাংলা এক্সাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি ওয়ানে উঠলে আপনাকে পড়াবো কেমন? ওকে ওকে, শেয়ার ডান টি শার্ট। ও আচ্ছা, ইয়েস, ভুলেই গিয়েছিলাম। ভাইয়া ভাইয়া ভাইয়া, যারা ফিজিক্স অফ স্টুপিডের একখানা টি শার্ট জিতে নিতে চান তাদের কি করতে হবে বলতো? এই যে কষ্ট করে এই ভিডিওটা একটু শেয়ার করতে হবে। কি করতে হবে? ভিডিওটা একটু শেয়ার করতে হবে, এবং শেয়ার করার সময় ক্যাপশনে লিখে দিতে হবে @physics of stupid। ঠিক আছে? কি @physics of stupid, এইটা একটু লিখে দিয়ে আমাদের পেজটাকে একটু মেনশন করে দেওয়া লাগবে আর কি। ঠিক আছে? এটা লিখলে আমাদের পেজের নাম চলে আসবে, ক্লিক করবেন, আমাদের পেজ মেনশন হয়ে যাবে। আর পেজ মেনশন হয়ে গেলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আপনি আমাদের ভিডিও শেয়ার করছেন। দেন যারা যারা শেয়ার করছেন তাদের মধ্যে থেকে লাকি একজন পেয়ে যাবেন আমাদের ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট। অ্যান্ড এছাড়াও আপনার কাছে যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ডের জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট হতে পারে, তাদেরকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে মেনশন করে দিন। কারণ আপনাদের শেয়ার, আপনাদের মেনশন ছাড়া আসলে আমরা আগাইতে পারবো না। আমরা কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ডেন্ট, আপনারা হেল্প করলে আমরা আগাইতে পারবো, ঠিক আছে? সো যারা যারা জয়েন করছেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারও করে দিন। শেয়ার করলে টি শার্ট পাওয়ার পসিবিলিটি থাকতেছে। আপনার প্রোফাইলে শেয়ার করলেও হবে, আমাদের গ্রুপগুলোতেও শেয়ার করলে হবে, কোনো সমস্যা নেই, শেয়ার করেন জাস্ট। আর হলো কমেন্ট সেকশনে একটু আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, ঠিক আছে? 800 টাকার গোস প্রমিত ভাই জোস। ওয়াও, নমস্কার দাদা, নমস্কার নমস্কার নমস্কার। আস্তাক ফিরুল, এটা কেমন কথা? আমি শুধু মেয়েদেরকে কেন টি শার্ট দিই? কি কথাবার্তা বলো ভাই? সাউন্ড একটু চেক করি, দাঁড়াও। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। এখন তোমরা একটু আমাকে জানাবা সবকিছু ক্লিয়ার আছে কিনা। তোমরা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? চারপাশে পরিবেশ ঠিকঠাক ভাই একটু জানাও। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটু ক্লাস শুরু করে দিই। চলো, আজকের ক্লাস বেশি বড় হবে না, কোনো প্যারাই নাই। চলো চলো চলো, আজকের ক্লাস বেশি বড় হবে না, কোনো প্যারাই নাই। চলো বাচ্চারা, চলেন চলেন, আমাকে একটু বলেন, একটু জানিয়ে দাও, আমরা ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা ম্যাথ সলভ করব। তার আগে জানাও সব ঠিক আছে নাকি? রিয়ন বলছে ভাই হ্যালো হ্যালো হ্যালো। রিয়ন বলো কি অবস্থা? সিজান বলছে ভামোস প্রমিত দাও। ওয়াও, হৃদয় বলছে সব ক্লিয়ার ভাইয়া, সেরা ভাই। ফিজিক্সে মারা খেয়ে আসছি ভাই। ইমরান, এগুলো আসলে জীবনের নিয়ম, জীবনে এইসব জিনিসপাতি মেনে নিতে হয়। যে মারা হলো আসলে জীবনের কি মানে একটা মানে পাথেও তো বলা ভুল হবে, মানে একটা কনস্ট্যান্ট সঙ্গী। তুমি যতদিন না ওকে একসেপ্ট করে নিবা ততদিন পর্যন্ত ও তোমাকে প্যারা দিবে। যেদিন থেকে তুমি একসেপ্ট করবা যে হ্যাঁ ঠিক আছে, আমি যতদিন বাইচে আছি ও আমার সাথে আছে, তারপর থেকে ও আর তোমাকে সেরকম প্যারা দিবে না, ঠিক আছে? সো মেনে নাও, একসেপ্ট ইট, যে সারা জীবন ও থেকেই যাচ্ছে তোমার সাথে। ওকে, ক্লিয়ার আছে ভাইয়া? ওকে ভাই, একটা কোয়েশ্চেন ছিল, করে ফেলেন ভাই। শেয়ার করার রুলসটা একটু বলবেন? শেয়ার দিতে হবে আর ক্যাপশনে আমাদের পেজটাকে একটু মেনশন করে দিতে হবে, মানে ওই @physics of stupid লিখলেই হবে, আর কিছু না, ঠিক আছে? পদার্থ বিজ্ঞানের ক্লাস, আস্তাক ফিরুল, এগুলো কি কথাবার্তা? এগুলো এগুলো তো আসলে যাই হোক যাই হোক। ব্যালেন্সের ক্ষেত্রে কৌণিক ভরবেগের প্রভাব কিভাবে ব্যাখ্যা করা যায়? তো খুব ইজি। যখন মানে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নিজেদের প্রমাণ করা লাগবে। যখন হাত ছড়ানো থাকে জড়তার ভ্রামক বেশি থাকে, কৌণিক বেগ কম থাকে। যখন হাত গুটানো থাকে তখন
কি হয়, জড়তার ভ্রামক কমে যায়। জড়তার ভ্রামক কমে গেলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলার জন্য অটোমেটিক্যালি কৌণিক বেগ বেড়ে যাবে। সো এখান থেকে প্রমাণ করা যায়, খুব ইজি ভাই, ঠিক আছে। চলো 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 এই চলো চলো আমরা সলভ করি, দেখো একটা একটা করে প্রবলেম সলভ করি। দেখেন আজকের প্রথম প্রবলেম কি বলছে, ইন দ্য কিউব অফ সাইড এ শোন ইন দ্য ফিগার দ্য ভেক্টর ফ্রম দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য ফেস এ বি ও ডি, এই যে এ বি ও ডি, ওকে, এইটার যে সেন্টার পয়েন্টটা সেখান থেকে টু দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য ফেস বিইএফও উইল বি, বিইএফও কোনটা, এই যে বি, আচ্ছা বিইএফও, ঠিক আছে। আচ্ছা সো তোমারে কি বলছে, এই যে দেখো দুইটা পয়েন্ট দিয়ে দিছে, কোন দুটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট জি, এই যে একটা পয়েন্ট এইচ। আচ্ছা জি পয়েন্টটা কোথায় আছে, জি পয়েন্টটা আছে এ বি ও ডি, ঠিক আছে, এই তলের মাঝখানের পয়েন্ট হলো জি পয়েন্ট, ওকে। আর মিনওয়াইল এইচ পয়েন্টটা কি, এইচ হলো বিইএফও, ওই তলের মাঝখানের পয়েন্ট। তোমাকে বলছে এই যে জি থেকে এইচ যে একটা ভেক্টর, এই ভেক্টরটা নির্ণয় করো। কি বলছে, জি থেকে এইচ যে একটা ভেক্টর, এই ভেক্টরটা নির্ণয় করো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে জি এর অবস্থান ভেক্টর বের করি, দেন এইচ এর অবস্থান ভেক্টর বের করি। এই দুইটার অবস্থান ভেক্টর পাওয়া গেলে আমরা এমনিতেই জি এইচ পাওয়া যাব। হ্যাঁ, জি এর অবস্থান ভেক্টর আমরা কেমনে বের করব, দেখো এটা একটা ঘনক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, দেখছো এটা কি একটা ঘনক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। আমরা জি কেমনে বের করব, খুব ইজি ভাইয়া, চলো তো একটু স্থানাঙ্ক ব্যবস্থা ডাকো, এই এই এই, ঠিক আছে, এটা কোন অক্ষ এক্স, এটা কোন অক্ষ ওয়াই, এটা কোন অক্ষ জেড, ওকে। আমার জি পয়েন্ট কোথায় আছে, দেখেন আমি যদি এই পাশে তলটাকে একটু আঁকি, এ বি ও ডি, এই যে আমার এ বি ও ডি, এ বি ও ডি, এটার মাঝখানের পয়েন্টটা হলো জি পয়েন্ট, রাইট। এই যে এ বি ও ডি, এটার মাঝখানের পয়েন্টটা কি, জি পয়েন্ট। আপনি চিন্তা করেন আপনার কোথায় আসা লাগবে, এই যে তলটা এটার মাঝখানে আসা লাগবে। এই তলের দৈর্ঘ্য কত, এ, উচ্চতা কত, এ, আমি কি পুরাটা অতিক্রম করব না, আমি তো যাব অর্ধেক, তার মানে আমি কতটুকু যাব, এ বাই 2 পরিমাণ যাব। তাহলে আপনি একবার চিন্তা করেন এইটা যদি আপনার মূল বিন্দু হয়, এই মূল বিন্দু থেকে এই পয়েন্টে আপনি কেমনে পৌঁছাবেন, বুঝছেন, মূল বিন্দু থেকে মাঝখানের পয়েন্টে আপনি কেমনে পৌঁছাবেন। এই পুরা দৈর্ঘ্যটা কত, এই পুরা দৈর্ঘ্য কত, এই পুরা দৈর্ঘ্য হলো এ। তোমার কি পুরা এ পরিমাণ যাওয়া লাগবে না, তুমি এক্স অক্ষ বরাবর এ বাই 2 পরিমাণ যাও। তুমি কি করো, এক্স অক্ষ বরাবর এ বাই 2 পরিমাণ যাও। দেন দেখো এই পুরা দৈর্ঘ্যটা কত, এই পুরা দৈর্ঘ্যটাও এ, বাট তোমার কি পুরোটা যাওয়া লাগবে না, তোমার আবারও অর্ধেক যাওয়া লাগবে। এবার তুমি কি করো, জেড অক্ষ বরাবর এ বাই 2 পরিমাণ যাও, তাহলেই কিন্তু তুমি তোমার জি পয়েন্ট পাওয়া যাবা। সো জি পয়েন্ট পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না, তুমি ধনাত্মক এক্স অক্ষ বরাবর এ বাই 2 পরিমাণ যাও, দেন ধনাত্মক জেড অক্ষ বরাবর এ বাই 2 পরিমাণ যাও, তাহলেই তুমি তোমার জি পয়েন্ট পেয়ে যাবা। তাহলে বলো তো আমাকে ভাইয়া, এই যে জি পয়েন্টের যে অবস্থান ভেক্টর ও জি, সেটা কত হবে, জি পয়েন্টের অবস্থান ভেক্টর ও জি হবে হাফ এ আই, যেহেতু আমরা ধনাত্মক এক্স অক্ষ বরাবর এ বাই 2 পরিমাণ গেছি, প্লাস হাফ এ কে, কারণ আমরা ধনাত্মক জেড অক্ষ বরাবর এ বাই 2 পরিমাণ গেছি। এটা বোঝানোর জন্য লেখা হয়েছে এ বাই 2 আই প্লাস এ বাই 2 কে। এটা কি আমাদের জি পয়েন্টের অবস্থান ভেক্টর, মানে আমরা কোন ভেক্টরটাকে ফলো করলে মূল বিন্দু থেকে জি পয়েন্টে গিয়ে পৌঁছাবো, সেটাই কি আমাদের জি পয়েন্টের অবস্থান ভেক্টর। সো আমরা কি করলাম, প্রথমে জি পয়েন্টের অবস্থান ভেক্টর বের করছি। সিমিলারলি এখন কি করব, এইচ পয়েন্টের অবস্থান ভেক্টর বের করব। এইচ পয়েন্টটা কোথায় আছে ভাইয়া, এই যে এইচ পয়েন্ট হলো যে এই তলটার মাঝখানের পয়েন্ট। তাহলে আমরা একটু ওই তলটা আঁকি, চলেন স্যার ওই তলটা একটু আমরা আঁকি, এই যে আমাদের তলটা, তাই না, এই তলের যে মাঝখানের পয়েন্ট সেইটা হলো আমাদের এইচ পয়েন্ট, এইটা, রাইট, এইটা আমাদের এইচ। ভাই এখানে কেমনে পৌঁছাবো, ভাইয়া এই পুরাটা কত, এই পুরাটা হলো এ, আপনার কি পুরাটা যাওয়া লাগবে না, আমার পয়েন্ট তো মাঝখানে, আমার তো পুরাটা যাওয়ার দরকার নাই, তাহলে আমি কতটুকু যাব, অর্ধেক যাব। তাহলে চলো মূল বিন্দু থেকে অর্ধেক যাও, মূল বিন্দু থেকে অর্ধেক পরিমাণ যাও, এ বাই 2 পরিমাণ যাও, ঠিক আছে, কোন অক্ষ বরাবর, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। সো আমরা প্রথমে কি করলাম, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর এ বাই 2 পরিমাণ গেলাম। এবার কি করব, আবারও দেখো এই পুরোটার দৈর্ঘ্য হলো এ, আমার কি পুরোটা যাওয়া লাগবে না, আমি তো যাবো মাঝখানের পয়েন্টে, পুরোটা তো যাওয়ার দরকার নাই। তাহলে এখান থেকে আমি কতটুকু উপরে উঠবো,
a/2 পরিমাণ উপর উঠবো কোন অক্ষ বরাবর? ধনাত্মক z অক্ষ বরাবর। তাহলে আমি কোন পয়েন্টটা পেয়ে যাবো বলতো? ওই যে h পয়েন্টটা পেয়ে যাব। তাহলে h পয়েন্ট পাওয়ার জন্য আমার মূল বিন্দু থেকে কি কি করা লাগতেছে? প্রথমে ধনাত্মক y অক্ষ বরাবর a/2 পরিমাণ যাওয়া লাগতেছে, দেন ধনাত্মক z অক্ষ বরাবর a/2 পরিমাণ যাওয়া লাগতেছে। তাহলে আমার মূল বিন্দু থেকে যদি ধনাত্মক y অক্ষ বরাবর a/2 এন্ড দেন ধনাত্মক z অক্ষ বরাবর a/2 যাওয়ার পরে h পয়েন্টটা পাওয়া যায়, তাহলে h পয়েন্টের অবস্থান ভেক্টর কত হবে? খুবই ইজি। h পয়েন্টের অবস্থান ভেক্টর ও h হবে হাফ a j প্লাস হাফ a k। ঠিক আছে, এটা কি আমাদের h পয়েন্টের অবস্থান ভেক্টর। সো এখন দেখেন আপনি g পয়েন্টের অবস্থান ভেক্টর পেয়ে গেছেন, আপনি h পয়েন্টের অবস্থান ভেক্টর পেয়ে গেছেন। আপনারা কি বের করতে বলছে? gh। ভাইয়া gh কি হবে? ভাইয়া gh কি হবে? gh আপনি কেমনে বের করবেন? নরমাল ভেক্টরের রুলস, gh হবে oh মাইনাস og। ঠিক আছে, দ্যাট মিন্স h পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস g পয়েন্টের অবস্থান ভেক্টর করলেই আপনি কি পেয়ে যাবেন? gh ভেক্টরটা পেয়ে যাবেন। দেখেন দুইটার অবস্থান ভেক্টর কিন্তু আমরা বের করে রাখছি, দুইটার মান বসাই দেন তাহলে আপনি আলটিমেটলি কি পেয়ে যাচ্ছেন? gh পেয়ে যাচ্ছেন। তাহলে ওইটা আমাদের কত? a/2j প্লাস a/2k মাইনাস ওজিটা কত? a/2i মাইনাস a/2k। ঠিক আছে, তাহলে a/2k তো বাদ চলে যাবে, থাকবে কি ভাইয়া? থাকবে হলো a/2j মাইনাস a/2i। শেষ। এটাই আমাদের কি? gh ভেক্টর। দেখেন দেখেন বুঝছেন কিনা আমাদের gh ভেক্টর বের হয়ে গেছে। দেখো 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 একদম সোজা। দেখো দেখো, হাই ব্রো, হাউ আর ইউ? এই তো ব্রো চলতেছে, তোমার কি অবস্থা? চলতেছে। দেখেন বুঝছেন কিনা একদম সোজা এটা। এই তোমাদের কি কলেজে পরীক্ষা টরীক্ষা চলে নাকি? ক্লাসে পোলাপানি নাই ভাই? কি অবস্থা, কি অবস্থা ভাই রে ভাই। দাদা ভালো আছেন? আপনাকে লাইভে দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ফ্রম ব্যাচ ইনসেপশন। হাই হ্যালো, কি অবস্থা? কেমন চলতেছে পরীক্ষা? কেমন চলে পরীক্ষা? ভালো চলতেছে? বেস্ট অফ লাক, ভালো মতো পরীক্ষা দিও। ঠিক আছে, দেখো এটা বুঝছো কি না? খুবই ইজি প্রবলেম, খুবই মানে খুবই। ঠিক আছে, এগুলা কি কমেন্ট ভাই? এই ম্যাথ বুঝছো কিনা সেটা দেখো, এই ম্যাথ বুঝলে সামনে আগাই আমরা। ঠিক আছে, দেখো এই ম্যাথ বুঝছি, সবার বুঝার কথা, কেউ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, একদম সোজা ম্যাথ, না বুঝার কিছুই নেই। স্টিল যদি কেউ না বুঝে থাকেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আর যদি বুঝে থাকেন তাহলে বলেন, আমি সামনে আগাচ্ছি। ঠিক আছে, তো কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তোমার কি অবস্থা? কি খবর? আশা করি ভালো আছো। ভাইয়া খুদে বার্তা পাঠিয়ে যুক্ত না হয়ে বৃহৎ বার্তা পাঠিয়ে যুক্ত হলে কি পাপ হবে? অবশ্যই পাপ হবে। প্রথমে খুদে বার্তা পাঠাইতে হবে, বড় বার্তা প্রথমে পাঠানো যাবে না। ঠিক আছে, হাইলি রেস্ট্রিক্টেড। ওকে, চলো সামনে আগাই। নেক্সট কি বলছে দেখেন, the position vector of a point C with respect to B is I plus J, and that of point B with respect to A is I minus J. The position vector of C with respect to A is what? Okay, so তোমাকে প্রথমে কি করছে? C পয়েন্টের কি বলছে? হ্যাঁ, B পয়েন্টের সাপেক্ষে C পয়েন্টের অবস্থান ভেক্টর দিয়ে দিছে, দেন A পয়েন্টের সাপেক্ষে B পয়েন্টের অবস্থান ভেক্টর দিয়ে দিছে। তোমাকে প্রশ্ন করছে যে A পয়েন্টের সাপেক্ষে C পয়েন্টের অবস্থান ভেক্টর কত? এটা আসলে খুব ইজি। এই যে তোমাকে বলছে না যে B পয়েন্টের সাপেক্ষে C পয়েন্টের অবস্থান ভেক্টর এত, এটার মানে কি? এটার মানে হলো তুমি যদি B পয়েন্ট থেকে I প্লাস J পরিমাণ যাও তাহলেই তুমি C পয়েন্ট পাবা। আবার এই যে বলছে না যে A পয়েন্টের সাপেক্ষে B পয়েন্টের অবস্থান ভেক্টর I মাইনাস J, এটার মানে কি? মানে হলো তুমি A পয়েন্ট থেকে যদি I মাইনাস J পরিমাণ যাও তাহলে তুমি কি পাবা? B পয়েন্ট পাবা। খুবই ইজি। তোমাকে যখন বলবে একটা পয়েন্টের সাপেক্ষে আর একটা পয়েন্টের অবস্থান ভেক্টর অমুক, তার মানে কি? যার সাপেক্ষে বলতেছে সেখান থেকে যদি ওই ভেক্টর পরিমাণ তুমি যাও তাহলে তুমি সেকেন্ড পয়েন্টটা খুঁজে পাবা। ধরো বলছে এ পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্টের অবস্থান ভেক্টর হলো আই প্লাস জে বা আই মাইনাস জে, তার মানে কি? মানে হলো এ পয়েন্ট থেকে তুমি যদি আই মাইনাস জে পরিমাণ যাও তাহলে তুমি কি পাবা? বি পয়েন্টটা খুঁজে পাবা। ঠিক আছে, খুব ইজি। তাহলে ধরো এটা আমার এ পয়েন্ট, বুঝো
এটা আমার এ পয়েন্ট, খুবই ইজি প্রবলেম এগুলা। এটা বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, কথার কথা। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তোমার কি বলছে যে বি পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টের অবস্থান ভেক্টর হলো আই প্লাস জে। তার মানে কি, মানে হলো যে বি পয়েন্ট থেকে তুমি যদি আই প্লাস জে পরিমাণ যাও, তাহলে তো আই হাই, এটা আবার কি হলো, সরি এটা আবার কি হলো ভাই, ইয়া কি হুয়া, ঠিক আছে সরি। তার মানে তুমি যদি বি পয়েন্ট থেকে এই যে আই প্লাস জে পরিমাণ যাও, তাহলে কি পাবা, সি পয়েন্টটা খুঁজে পাবা। ঠিক আছে, খুব সহজ। বি পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টের অবস্থান ভেক্টর আই প্লাস জে, মানে কি বি পয়েন্টের সাপেক্ষে আই প্লাস জে, বা বি পয়েন্ট থেকে আই প্লাস জে পরিমাণ অতিক্রম করলেই আপনি কি পাবেন, সি পয়েন্টটা পাবেন। ভাইয়া বি পয়েন্ট থেকে আই প্লাস জে পরিমাণ অতিক্রম করা মানে কি, মানে হলো এক্স অক্ষ বরাবর 1 একক যাওয়া এবং একই সাথে ওয়াই অক্ষ বরাবর 1 একক যাওয়া। তাহলে বি পয়েন্ট থেকে আমরা যদি এক্স অক্ষ বরাবর 1 একক আগাই এবং ওয়াই অক্ষ বরাবর 1 একক আগাই, তাহলে আমরা কি পাবো, সি পয়েন্টটা খুঁজে পাবো। ওকে, সিমিলারলি দেখো এ পয়েন্টের সাপেক্ষেও বি পয়েন্টের অবস্থান ভেক্টর দেওয়া আছে, সেটা কত, আই মাইনাস জে। সেটা কত, আই মাইনাস জে। তার মানে আমরা যদি এ পয়েন্ট থেকে আই মাইনাস জে পরিমাণ যাই, তাহলে আমরা কি পাবো, বি পয়েন্টটা খুঁজে পাবো। ঠিক আছে, কি বললাম, এ পয়েন্ট থেকে যদি আমরা আই মাইনাস জে পরিমাণ যাই, আমরা কি পাবো, বি পয়েন্টটা খুঁজে পাবো। এবার তোমাকে প্রশ্ন করছে যে এ পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টের অবস্থান ভেক্টর কত। দ্যাট মিন্স তোমাকে বের করতে বলছে যে এ পয়েন্ট থেকে কতখানি মুভ করলে তুমি সি পয়েন্টে গিয়ে পৌঁছাবা। ভাই এটা সলভ করা কোনো ব্যাপার, তুমি এ বি পারো, এ বি জানো, বিসি জানো, এসি বের করতে বলছে। ভাই তো ত্রিভুজ সূত্র দিয়ে সলভ করলেও রেজাল্ট বের হয়ে যায়। তুমি এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো না ভেক্টরের, তাইলেই তো হয়ে যাচ্ছে। একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা ভেক্টর সেখানে শুরু হচ্ছে, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কি হবে, প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখা। তাহলে এটা কি হবে বলেন তো, সিম্পলি এইটা প্লাস এইটা। দ্যাট মিন্স আই মাইনাস জে প্লাস আই প্লাস জে। তার মানে কত হচ্ছে বলেন তো, টুয়াইস আই। তাহলে আপনার অ্যান্সার কি হবে, টুয়াইস আই, শেষ, আর কিছু না। অ্যান্সার কি হবে, টুয়াইস আই, আর কিছু নহে। অ্যান্সার কি হবে ভাইয়া, অ্যান্সার হবে টুয়াইস আই, এতটুকুই, আর কিচ্ছু না। এগুলো কঠিন বল, এগুলো এগুলো কি কঠিন, মোটেও কঠিন না, জন্মের সহজ জিনিস। দেখো বুঝছো কিনা, একদম সহজ, এটা একদম সহজ, পারবে না, এটা খুব সোজা, এটা একদম সোজা। ঠিক আছে, আই হোপ সবাই পারবেন। মানে দুইটা পয়েন্টের সাপেক্ষে অপর দুইটা পয়েন্টের অবস্থান ভেক্টর দেওয়া আছে, একটা পয়েন্টের সাপেক্ষে আর একটা পয়েন্টের অবস্থান ভেক্টর বের করতে বলছে। তুমি একটু খালি অর্গানাইজড ওয়েতে লেখো, তাহলে ত্রিভুজ সূত্র এটা সলভ করতে পারবা, কোনো প্যারাই নেই। ঠিক আছে, পারবো সবাই, শিওর, গুড। এবার আছে নেক্সট, না বুঝলে কেউ বললেন, ঠিক আছে, আপনারা তো কেউ কিছু বলেন না, সবাই অনেক চুপচাপ, আমি জানি না কেন, যাই হোক। দেখো কি বলছে, কি বলছে দেখো, if force F is equals to minus k yi plus 6 acha xj, okay, where k is a positive constant acts on a particle moving in the plane xy starting from the origin, the particle is taken along the positive x-axis to point a0 acha and then parallel to y-axis to point aa, the total work done by force F acha ঠিক আছে, okay। দেখেন তো একটা পার্টিকেল প্রথমে আপনার মূল বিন্দুতে আছে, ঠিক আছে, আপনাকে বলছি যে পার্টিকেলটা প্রথমে কোথায় আছে, প্রথমে আছে এই যে অরিজিনে, ঠিক আছে। তার উপর একটা বল কাজ করছে, একটা বল কাজ করছে, কতখানি বল কাজ করছে, F is equals to minus k yi প্লাস এক্স জে। বলটার মান কত, মাইনাস কে ইন্টু ওয়াই আই প্লাস এক্স জে, এটা হলো বলটার মান, যেই বলটা পার্টিকেলের উপর কাজ করতেছে। ঠিক আছে, এবং এই বলটা কাজ করার কারণে কি হয়েছে, দ্য পার্টিকেল ইজ টেকেন অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস টু পয়েন্ট এ জিরো, মানে বলের ক্রিয়ায় পার্টিকেলটা প্রথমে কোথায় গিয়ে পৌঁছাইছে, মূল বিন্দু থেকে এ জিরো বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এবং পরবর্তীতে ওই এ জিরো বিন্দু থেকে এ এ বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। তোমাকে প্রশ্ন করছে যে এখানে কৃত কাজ কত, কি প্রশ্ন করা হয়েছে এখানে, কৃত কাজ কত। দেখো এটা কৃত কাজ বের করার সাথে তেমন কোনো প্যারার কিছু নাই, তুমি একবার জাস্ট স্মরণটা খেয়াল করো। দেখো তোমার পার্টিকেল কিন্তু মুভ করছে জাস্ট এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। পার্টিকেলটা প্রথমে কোথায় ছিল, পার্টিকেলটা প্রথমে ছিল মূল বিন্দুতে, তাই না। তোমার যে পার্টিকেলটা সেটা প্রথমে কোথায় ছিল, মূল বিন্দুতে ছিল। মূল বিন্দু থেকে তুমি পার্টিকেলকে প্রথমে কোথায় নিয়ে গেছো, মূল বিন্দু থেকে প্রথমে নিয়ে গেছো এ জিরো বিন্দুতে। ভাইয়া এ জিরো বিন্দুটা কোথায় আছে, এই যে এরকম কোন একটা জায়গায় আছে ভাইয়া, কোথায় আছে, এরকম কোন একটা জায়গায় আছে, ঠিক আছে, এরকম কোন একটা জায়গায় আছে। তাহলে আপনি পার্টিকেলকে প্রথমে জিরো জিরো থেকে কই নিয়ে গেছেন, এ জিরোতে নিয়ে গেছেন। তাহলে বলেন তো প্রথম ক্ষেত্রে পার্টিকেলের সরণ কত,
ভাইয়া প্রথম ক্ষেত্রে পার্টিকেলের সরণ কত? ইসরে আমার হাতের লেখা। এই প্রথম ক্ষেত্রে পার্টিকেলের সরণ কত? বলো কত হবে? এ আই হবে, আর কিছুই না। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে পার্টিকেলের যে সরণ সেটা কত হবে? এ আই। ও ছিল কোথায়? শূন্য শূন্যতে, গেছে কোথায়? এ জিরোতে। তার মানে কি এক্স অক্ষ বরাবর এ পরিমাণ সামনে আগাইছে, তাহলে পার্টিকেলের সরণ প্রথম ক্ষেত্রে কত হবে বলতো? এ আই হবে। ঠিক আছে, আচ্ছা এই যে প্রথম ক্ষেত্রে পার্টিকেলটা সরণ এ আই হইল, এই অবস্থায় পার্টিকেলের উপর প্রযুক্ত বল কত? দেখো বলটা কিন্তু এখানে এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো আপনি যখন 0 0 থেকে এ জিরোতে গেলেন তখন অ্যাক্টিং ফোর্সটা কত হবে বলেন? আপনার এক্স এর মান কত? আপনার এক্স এর মান কত? এক্স এর মান তো এ, ওয়াই এর মান কত? ওয়াই এর মান 0। দেখেন আপনার এক্স এর মান কত? এ, ওয়াই এর মান কত? 0 না? তাহলে আপনার বল কত হবে? ওয়াই এর জায়গায় বসাবেন 0, এক্স এর জায়গায় বসাবেন কি? এ। তাহলে আপনার বল কত আসতেছে? বল আসতেছে মাইনাস কে 0i প্লাস এ জে, রাইট? এই যে দেখো ওয়াই আই প্লাস এক্স জে, এটা আছে না বলের মধ্যে। তাহলে ওয়াই এর মান কত বসাবো? 0। এক্স এর মান কত বসাবো? এ, কারণ আমরা কোথায় এসে পৌঁছাইছি? এ জিরো অবস্থানে এসে পৌঁছাইছি। সো আমাদের উপর এখন অ্যাক্টিং ফোর্স কোনটা? এইটা। তাহলে ফোর্সটাকে যদি একটু সিম্পলিফাই করি সেটা কত হয়? মাইনাস কে এ জে। ঠিক আছে, তাহলে প্রথম যে ক্ষেত্রে মানে প্রথমে যখন মূল বিন্দু ছিল সেই মূল বিন্দু থেকে আমরা যখন পার্টিকেলটাকে এ জিরো পয়েন্টে নিয়ে আসলাম সেই ক্ষেত্রে পার্টিকেলের সরণ কত হইছে? সরণ হইছে এ আই। ঠিক আছে, এবং পার্টিকেলের উপর অ্যাক্টিং ফোর্স কত? মাইনাস কে এ জে। এবার দেখেন আপনি সরণ ভেক্টর জানেন, আপনি বল ভেক্টর জানেন, কৃতকাজ কেমনে বের করবেন? ভাই দুজনের ডট গুণ করে দেন। কৃতকাজ কেমনে বের করবেন? দুজনের ডট গুণ করে দেন, তাইলেই তো কৃতকাজ বের হয়ে যাচ্ছে। তাহলে কৃতকাজ কত হবে প্রথম ক্ষেত্রে? W1 ইজ ইকুয়ালস টু, আচ্ছা নাম দেই F1, এটা নাম দেই S1, F1 ডট S1। ঠিক আছে, বল এবং সরণকে আপনি ডট গুণ করে দেন, ডট গুণ করলে আপনি কি পেয়ে যাবেন বলেন তো? কৃতকাজ পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে F1টা কত হবে? মাইনাস কে এ জে। ওকে, S1টা কত হবে? S1টা হলো এ আই, তাই না? রেজাল্ট কত আসবে? 0। কত আসবে? 0। ওকে, আই আর জে কি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোনো অবস্থান করে না? তাহলে আই আর জে ডট গুণ কত হবে? 0ই তো হবে। তার মানে প্রথম ক্ষেত্রে আমরা যে বস্তুটাকে 0 0 থেকে এ 0 অবস্থানে নিয়ে আসলাম এই ক্ষেত্রে কোনো কৃত কাজই করতে হয় নাই, এই ক্ষেত্রে কৃত কাজ কত? 0। তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজ কত হচ্ছে? 0 হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে আপনি কি করছেন? দ্বিতীয় ক্ষেত্রে আপনি পার্টিকেলটাকে এ 0 থেকে এ অবস্থানে নিয়ে গেছেন। এ অবস্থানটা কোথায়? এ অবস্থানটা হলো এখানে। কোথায়? এখানে। এটা হলো আপনার এ অবস্থান। আপনার পার্টিকেল ছিল কোথায়? আপনার পার্টিকেল ছিল এখানে, গেছে কোথায়? ওখানে। তাহলে পার্টিকেলের সরণ কোনটা? এই যে এটা হলো আমাদের পার্টিকেলের সরণ দ্বিতীয় ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পার্টিকেলের সরণ কত হবে? ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পার্টিকেলের সরণ কত হবে? S2। বলো কত হবে? পার্টিকেল প্রথমে কোথায় ছিল? এ জিরোতে, গেছে কোথায়? এতে। তার মানে কি পার্টিকেলটা আসলে কি হইছে? সে ওয়াই অক্ষ বরাবর এ পরিমাণ উপরে উঠছে। কি হইছে? ওয়াই অক্ষ বরাবর সে এ পরিমাণ উপরে উঠছে। তাহলে পার্টিকেলের সরণটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সিম্পলি এ জে দিয়ে ডিফাইন করতে পারি, আর কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট লেখো এ জে, তাইলেই হয়ে যাচ্ছে। কারণ ওর তো এক্স অক্ষ বরাবর কোনো সরণই হয় নাই। পার্টিকেলটা কি করছে? জাস্ট ওয়াই অক্ষ বরাবর এ পরিমাণ উপরে উঠছে। তাহলে পার্টিকেলের সরণকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো? এই যে স্যার এ যে, আর তো কিছু করাই লাগবে না। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পার্টিকেলের সরণ। এখন দ্বিতীয় ক্ষেত্রে পার্টিকেলটার উপর অ্যাক্টিং ফোর্স কত? কতখানি বল দ্বিতীয় ক্ষেত্রে পার্টিকেলটার উপর কাজ করতেছে বলেন? দ্বিতীয় ক্ষেত্রে অ্যাক্টিং ফোর্স কত হবে? আপনার পার্টিকেল এখন কোথায় আছে? এতে আছে। তারপরে এখন এক্স এর মানও এ, ওয়াই এর মানও এ। তাহলে এখন বল কত হবে? বল হবে মাইনাস কে এ আই প্লাস এ জে। ঠিক আছে, বল কত হবে? আপনার এক্স এর মানও তো এখন এ, ওয়াই এর মানও তো এ। সো আপনি এক্স আর ওয়াই এর মান এ বসাই দেন, তাহলে তো আপনি বলের মানটা পেয়ে যাচ্ছেন। তাহলে বল কত হবে? মাইনাস কে, আহারে এটার উপরে আবার ক্যাপ দিছি কেন? ইস সরি, মাইনাস কে, কে তো একটা কনস্ট্যান্ট, মাইনাস কে ইন্টু এ আই প্লাস এ জে। ঠিক আছে, তাহলে দেখেন আপনি দ্বিতীয় ক্ষেত্রে বলও পেয়ে গেছেন, সরণও পেয়ে গেছেন। কি বের করতে বলছে? আপনি কৃত কাজ কেমনে বের করবেন? দুইটা ভেক্টর দেওয়া আছে, বল আর সরণ ভেক্টর। কৃত কাজ কেমনে বের করবা ভাই? দুইজনকে ডট গুণ করো তাহলেই তো হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কৃত কাজটা কত হবে? W2 ইজ ইকুয়ালস টু F2 ডট S2। কত হবে? F2 ডট S2। খুবই ইজি। তাহলে মাইনাস কে
এ আই প্লাস এ জে ডট হোয়াট এস টু কত এ জে, ক্যালকুলেট করেন কত আসবে মাইনাস কে এ স্কোয়ার্ড। ঠিক আছে, তাহলে এইটা হলো আপনার দ্বিতীয় ক্ষেত্রে কৃতকাজ, সেটা কত মাইনাস কে এ স্কোয়ার্ড। তাহলে টোটাল কৃতকাজ কত হবে, দুইটা কৃতকাজের যোগফল, প্রথমটা তো শূন্য, সেকেন্ডটা কত মাইনাস কে এ স্কোয়ার্ড, তাহলে টোটাল কৃতকাজ হবে মাইনাস কে এ স্কোয়ার্ড। ঠিক আছে, দেখো দেখেন একদম সোজা। ঠিক আছে, যেটা আইআইটিতে আসছিল 1998 সালে, বহু বহু কাল আগে। যাই হোক, দেখো একদম সোজা, মোটেও কঠিন না। ঠিক আছে, সো আপনার আসলে দুইটা ধাপে সলভ করতে হবে। প্রথম ধাপে আপনার কৃতকাজ বের করতে হবে, দেন দ্বিতীয় ধাপেও কৃতকাজ বের করতে হবে। ভাই এটা কোন ব্যাচের ক্লাস? ভাই এটা তো ফ্রি ক্লাস, এইচএসসি 24-এর। ঠিক আছে, ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস, আপনাদের জন্য ফ্রি ক্লাস, এটা কোনো প্রাইভেট ব্যাচের ক্লাস না, এটা ফ্রি ক্লাস ভাইয়া। ঠিক আছে, আপনার জুস খাওয়ার পিকটা জোস ছিল। ঠিক আছে, ওকে। দা স্পিড বাড়ানো যাচ্ছে না কেন? স্পিড মানে লাইভ ক্লাসে স্পিড বাড়ানো যায় নাকি? আমি আসলে যাই না, যাইতে পারে ক্যামেরা দিয়ে ক্লাস নিলে হয়তো বাজে, আমি তো ফোন দিয়ে ক্লাস নেই, ক্যামেরাতে হলে যেতে পারে, আমি আসলে যাই না। ঠিক আছে, ওকে। আপনার ব্রেন ধার দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ব্রেন দিয়ে তো আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্র্যাক করা কঠিন হয়ে যাবে। 2018 সালে যেই ব্রেনটা ছিল ওইটা দিয়ে করা যেত, এখনকার যে ব্রেন এটা দিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্র্যাক করা সম্ভব না। এইচএসসি তে এ প্লাস পাবো নাকি আমি পরীক্ষা দিলে, তাই মানে মাঝে মধ্যে ভাবি। অ্যাডমিশন টেস্ট তো বহুত দূরের কথা ভাই। যাই হোক, আমাদের এইগুলা করাননি কেন ভাইয়া? জোস ছিল ম্যাথটা, আমি তো নিজেই এগুলা শিখতেছি এখন, আমি তোমাদের কই থেকে করাইতাম বলো? এগুলো তো আমি নিজেই এখন এখন শিখতেছি। ঠিক আছে দাদা আপনার জীবন আস্তাগফিরুল্লাহ, এই ম্যাথ বুঝছো নাকি সেটা বলে, এগুলো কি ধরনের কমেন্ট ভাই? আমি কি কখনো বলতে আমি তোমার জীবন সঙ্গীকে দেখতে চাই? বলি নাই, তাহলে তুমি কেন আমারটাকে দেখতে যাবা? যাই হোক, এই চলো সামনে আগাবো, বুঝছো? ভাই ম্যাথগুলা কোথা থেকে আনেন, বইয়ের নাম কি? এটা আসলে মানে কোনো স্পেসিফিক বই থেকে না, বিভিন্ন ইউটিউব ভিডিও, বিভিন্ন বই, বিভিন্ন ওয়েবসাইট, অনেক জায়গা থেকে খুঁজে টুজে তারপর আনা হয় আর কি। ঠিক আছে, মানে স্পেসিফিক কোনো বই না যে এই বই থেকেই ওই বই থেকে, এরকম কিছু না, অনেক জায়গা থেকে খুঁজে লাগে, খুঁজে খুঁজে আনা হয়। ঠিক আছে দাদা 25 ব্যাচ, হ্যালো হ্যালো 25 সেরা দাদা, 25 ব্যাচের, আরে সেরা সেরা সেরা। কোশ্চেন তোলার টাইম দেন না কেন? ভাই ক্লাস তো থেকেই যায়, এমন তো না যে ক্লাস শেষে সবকিছু ডিলিট করে দেই, ক্লাস তো থেকেই যায়। সো আপনি চাইলে কোশ্চেন যে কোনো সময় তুলতে পারবেন। ঠিক আছে, ইউটিউবে আপলোড দিবেন না দাদা? হ্যাঁ ইউটিউবে তো আপলোড হয় প্রত্যেক, দেখো তোমরা প্রো সলভার নামে আলাদা একটা প্লেলিস্ট আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওইখানেই সব ক্লাস আপলোড হয়, দেখো সমস্যা নেই কোনো। পসের টি শার্ট পর অনেক শখ, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন নয়, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এটা বুঝছি, এটা পারবো শিওর। নেক্সট নেক্সট কি বলছে দেখো, পড়ো পড়ো কোয়েশ্চেন পড়ো। A particle of m is equals to 5 kg is momentarily at rest at x is equals to 0 at t is equals to 0. তার মানে আমাদের একটা পার্টিকেল আছে 5 কেজি ভরের, যে কিনা x is equals to 0 পয়েন্টে অবস্থান করতেছে, t is equals to 0 সেকেন্ড সময়। ঠিক আছে, ইট ইজ অ্যাক্টেড আপন বাই টু ফোর্সেস F1 অ্যান্ড F2। ওর উপর এখন দুইটা বল কাজ করতেছে, একটা বলের মান F2 আর একটা বলের মান F1। ঠিক আছে, এই যে দুইটা বল, একটা F1 যেটা এই বরাবর কাজ করতেছে আর একটা F2 এই বরাবর কাজ করতেছে। তোমাকে বলছে দ্য ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ F2 আর আননোন, তার মানে F2 এর ব্যাপারে আমরা কিছুই জানি না, না আমরা F2 ভেক্টরের বা F2 বলের মান জানি, না ওর ডিরেকশন জানি। আমাদের বলছে দ্য পার্টিকেল experiences a constant acceleration a in the direction as shown in the figure। তার মানে যখন আমার এই বস্তুটার উপর দুইটা বল কাজ করছে F1 আর F2, তখন এই বস্তুটা একটা অ্যাক্সিলারেশন ফেস করছে। কোন দিক বরাবর? এই যে দেখো দোয়াই আছে কোশ্চেনে, এই দিক বরাবর x অক্ষের সাথে 53 ডিগ্রি কোণে একটা অ্যাক্সিলারেশন সে ফেস করছে, সেটা কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ওকে, আচ্ছা, তো আপনাকে প্রশ্ন করছে নেগলেক্ট গ্র্যাভিটি এন্ড দেন প্রশ্ন করছে ফাইন্ড দ্য মিসিং ফোর্স F2। আপনাকে বলছে গ্র্যাভিটিকে নেগলেক্ট করো এবং এই যে F2 যে আছে সেই F2 কে বের করো, মানে F2 এর মানও বের করো, F2 এর ডিরেকশনও বের করো। এখন একটু ভালো মতো বুঝছেন, একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু আছে, একটা বস্তুর উপর একাধিক বল কাজ করতেছে। ঠিক আছে, ধরো F1 F2, এবং এই একাধিক বল যখন একটা বস্তুর উপর কাজ করবে, তখন সেই বস্তু আসলে মুভ করবে কোন বরাবর? এই বলের দিকে নাকি এই বলের দিকে?
কি মনে হয় একটা বস্তুর উপর যখন একাধিক বল কাজ করে তখন সেই বস্তু কোন দিক বরাবর মুভ করে? সেই বস্তু সব সময় লব্ধি বলের দিকে মুভ করে। যখনই একটা বস্তুর উপর একাধিক বল কাজ করবে তখন সেই বস্তু কোন দিক বরাবর মুভ করবে? অবশ্যই লব্ধি বল বরাবর মুভ করবে। সো ধরেন আমাদের F1 আর F2 এর লব্ধি হলো F নেট, কথার কথা লব্ধি কত? F নেট। তাহলে আমাদের বস্তু মুভ করবে এই দিক বরাবর, ঠিক আছে? আচ্ছা, বস্তু এই দিক বরাবর মুভ করবে মানে কি? মানে বস্তু ওই দিকটা বরাবর ত্বরান্বিত হবে। দেখেন একটা বস্তুর উপর যখন বল কাজ করে তখন তার মধ্যে ত্বরণ তৈরি হয়, রাইট? সো একটা বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, সেই দুইটা বলের একটা লব্ধি বল আছে F নেট। যখনই এই লব্ধি বলটা তৈরি হবে বস্তু কি ত্বরান্বিত হবে না? বস্তুর মধ্যে ত্বরণ বা অ্যাক্সিলারেশন তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। এবং সেই অ্যাক্সিলারেশনটা কেন তৈরি হচ্ছে? F1 এর জন্য, F2 এর জন্য না। এই অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্সের জন্য। এই যে এখানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি লব্ধি ত্বরণ। বস্তুর উপর F1 আর F2 মানের দুইটা বল কাজ করছে, কাজ করে তারা বস্তুর মধ্যে এই লব্ধি ত্বরণটা তৈরি করছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার মানের। বুঝতে পারছো? সো ওই যে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ওটা কিন্তু বস্তুর লব্ধি ত্বরণ, ঠিক আছে? ওটা কি বস্তুর? লব্ধি ত্বরণ। এটা কি বস্তুর? লব্ধি ত্বরণ, ঠিক আছে? বা রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন এ নেট। ওকে, তাহলে লব্ধি ত্বরণের মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আপনি দেখেন, আপনি একটা বস্তুর লব্ধি ত্বরণ জানেন এবং তার সাথে আপনি বস্তুর ভরও জানেন। দেখেন আপনাকে বলেই কিন্তু দিছে বস্তুর ভর 5 কেজি। সো আপনি বস্তুর লব্ধি ত্বরণ জানেন, বস্তুর ভর জানেন, আপনি বস্তুর উপর লব্ধি বল বের করতে পারবেন না? অবশ্যই বের করতে পারবেন। কেমনে বের করবেন? এফ নেট বা লব্ধি বল ইজ ইকুয়ালস টু ভর ইনটু লব্ধি ত্বরণ। খুবই ইজি। লব্ধি বল সমান কি? ভর মাল্টিপ্লাইড বাই লব্ধি ত্বরণ। ভর কত? বস্তুর 5 কেজি। লব্ধি ত্বরণ কত? বস্তুর 10। তার মানে বস্তুর উপর লব্ধি বল কত? 50 নিউটন, ঠিক আছে? সো আমরা আলটিমেটলি কি পেয়ে গেলাম? লব্ধি বলের মান পেয়ে গেলাম। লব্ধি বলের মান কত? 50 নিউটন। ভাইয়া লব্ধি বল কোন দিকে কাজ করবে? খুব ইজি। লব্ধি ত্বরণ যেদিকে কাজ করবে অবশ্যই লব্ধি বলও সেই দিকে কাজ করবে। তার মানে আমাদের লব্ধি বল কোন দিক কাজ করতেছে? অবশ্যই এই দিকেই কাজ করতেছে। কে? লব্ধি বল, ঠিক আছে? লব্ধি ত্বরণ যেদিকে কাজ করবে লব্ধি বলও সেদিকেই কাজ করবে। তাহলে লব্ধি ত্বরণ যেহেতু এদিক কাজ করতেছিল তাহলে লব্ধি বলও কি করবে? এই দিকেই কাজ করবে। এবং সেই লব্ধি বলের মান কত হবে? লব্ধি বলের মান হবে 50 নিউটন। তাহলে দেখেন আমরা কিন্তু এখন অনেক ইনফরমেশন বের করে ফেলছি অলরেডি, মানে ম্যাথ সলভের দিকে চলে গেছে। দেখেন এই বরাবর আপনার F1 আছে, বুঝছেন? এই বরাবর কি আছে? F1 আছে, সেটা কত? 70 নিউটন। ওই যে না লিখলেও চলবে, যেটা কেন দেওয়া হয়েছে বোঝানোর জন্য যে ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। শুধুমাত্র মান নিয়ে যদি ডিল করি তাহলে F1 এর মান কত? 70 নিউটন। কোন দিক বরাবর? এই দিক বরাবর, ঠিক আছে? ওকে, দেখেন এইটা আপনার এক্স অক্ষ। ওকে, এই বরাবর আপনার কি আছে? লব্ধি বল আছে। সেই লব্ধি বলের মান কত? এফ নেট। লব্ধি বলের মান হলো 50 নিউটন। ভাই লব্ধি বল এক্স অক্ষের সাথে 53 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে ওয়াই অক্ষের সাথে লব্ধি বল কত কোণ উৎপন্ন করবে? এক্স অক্ষের সাথে লব্ধি বল যদি 53 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ওয়াই অক্ষের সাথে লব্ধি বল কতখানি কোণ উৎপন্ন করবে? বলো তো কতখানি কোণ উৎপন্ন করবে? 90 মাইনাস 53, তার মানে 27 ডিগ্রি। 27 ডিগ্রি কি না, মনে হয় 37 ডিগ্রি, ভুল লিখছি। কত? 37 ডিগ্রি, ঠিক আছে? 37 ডিগ্রি কত কোণ উৎপন্ন করবে? 37 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? মানে ওয়াই অক্ষের সাথে কেন অ্যাঙ্গেলটা নিলাম? লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য। তুমি চাইলে এক্স অক্ষ বরাবরও লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারতা, কোনো সমস্যা ছিল না। আমি জাস্ট অ্যাঙ্গেলের ডিরেকশনটাকে সেম রাখার জন্য ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতেছি, আর কোনো কিছুই না। তুমি চাইলে এক্স অক্ষ বরাবরও লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো, তাতে কোনো সমস্যাই নাই। আচ্ছা ধরো আমি তোমাদের কনফিউশন দূর করে, তোমরা আবার বলবা যে ভাই একবার এক এক দিক বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতেছেন, বুঝতেছি না। তোমাদের সবার লম্বাংশ উপপাদ্য ক্লিয়ার তো না? ওটা কিন্তু ক্লিয়ার থাকা লাগবে। লম্বাংশ উপপাদ্য না পারলে কিন্তু এই চ্যাপ্টারের অনেক ম্যাথেই সমস্যা হবে। লম্বাংশ উপপাদ্য ভালো মতো পারতে হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কত? 53 ডিগ্রি।
আমি ধরো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা রাখলাম, মানে আমি ওইটার সাথে ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কেন নিছিলাম, কারণ আমি চাচ্ছিলাম ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে। চাইলে এক্স অক্ষ বরাবরও অবশ্যই লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে, তাতে কোনো সমস্যা নাই, আপনি একভাবে করলেই হয়েছে, কোনোটাতেই কোনো সমস্যা নাই, ঠিক আছে ওকে। আচ্ছা, আরেকটা বল কোনটা, আরেকটা বল হলো F2, যেটা আসলে আমরা জানি না, যেটা আমাদের বের করা লাগবে। তাহলে ধরেন এই আমাদের F2 এবং F2 এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। F2 কি করছে, এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, ধরলাম এটা জাস্ট, এটা আমরা বের করব ওকে। তাহলে একটু খেয়াল করেন, F1 একটা আছে এই দিক বরাবর, F2 একটা আছে এই দিক বরাবর, আর F নেট আছে এই দিক বরাবর। এই F1 আর F2 মিলে কি করছে, F নেট তৈরি করছে। তাহলে আমি এখন একটা কাজ করি, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি। লম্বাংশ উপপাদ্য কি বলে, যে কোনো একটা সার্টেন ডিরেকশন বরাবর সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল হবে ওই একই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। কি বললাম, কোন একটা সার্টেন ডিরেকশন বরাবর যতগুলা ভেক্টর আছে এখানে, সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল হবে ওই সেম ডিরেকশন বরাবর রেজাল্টেন্ট যে আছে বা লব্ধি যে আছে তার উপাংশের সমান। ঠিক আছে, আমরা লম্বাংশ উপপাদ্য কোন অক্ষ বরাবর অ্যাপ্লাই করব এখন, এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল হবে ওই এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশের সমান। এখানে ভেক্টর আছে কয়টা, দুইটা, F1 এবং F2, এটা কিন্তু লব্ধি, ঠিক আছে। সো এক্স অক্ষ বরাবর F1 এর উপাংশ কত হবে, বোঝাই যাচ্ছে F1 cos 90, তাই না, কত হবে F1 cos 90। এক্স অক্ষ বরাবর F2 রূপাংশ কত হবে, F2 cos মাইনাস থিটা। এই যে মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্যই আমি ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, কারণ যখনই তুমি একবার গেছো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, আবার গেছো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, তখন ক্লকওয়াইজটাকে তোমার মাইনাস দিয়ে প্রকাশ করতেই হবে। যদি তোমার সবগুলো অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ হইতো বা সবগুলো অ্যাঙ্গেল ক্লকওয়াইজ হইতো, তখন এই প্লাস মাইনাসের ঝামেলা ছিল না। বাট কিছু অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ, কিছু অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, এরকম যদি হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলগুলোকে অবশ্যই পজিটিভ বসাইতে হবে, আর ক্লকওয়াইজ অ্যাঙ্গেলগুলোকে কি বসাইতে হবে, নেগেটিভ বসাইতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকো, যে এখানে তুমি যখন F1 এর উপাংশ নিছো তখন তোমার অ্যাঙ্গেলটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, বাট যখন F2 এর উপাংশ নিচ্ছ তখন তোমার অ্যাঙ্গেলটা কি, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, এবং ক্লকওয়াইজ অ্যাঙ্গেল অবশ্যই নেগেটিভ বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, এক্স অক্ষ বরাবর দুইটা ভেক্টরের উপাংশের যোগফল, এটা কি হবে, এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশের সমান হবে। এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত হবে ভাইয়া, এফ নেট cos 53। ঠিক আছে, একদম ইজি। এটা কি আপনার এক নাম্বার সমীকরণ, এক নাম্বার সমীকরণের দরকার নাই, ধরো এটাকে এভাবেই রাখো। ঠিক আছে, এখন তুমি এটা কোন অক্ষ বরাবর অ্যাপ্লাই করছো, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করা হয়ে যায়, এবার আপনি কি করবেন, এই অক্ষের লম্ব অক্ষ বরাবর এই সেম সূত্র অ্যাপ্লাই করবেন। সিস্টেমটা কি, যেখানে যেখানে কজ আছে সেখানে সেখানে খালি সাইন বসাই দিবেন, তাহলে আপনার আরেকটা সমীকরণ বের হয়ে যাবে। দেখেন, F1 sin 90 প্লাস F2 sin মাইনাস থিটা, অবশ্যই মাইনাস থিটা, ইজ ইকুয়ালস টু F নেট sin 53। ঠিক আছে, এই যে প্রথম যে সমীকরণটা, এখান থেকে তুমি কি পাবা বলতো, এখান থেকে তুমি F2 cos থিটার মান পাবা। ঠিক আছে, সেকেন্ড যে সমীকরণটা, এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তুমি F2 sin থিটার মান পাবা। এটার নাম দাও এক নাম্বার সমীকরণ, এটার নাম দাও দুই নাম্বার সমীকরণ। দেখো, তুমি F1 এর মান জানো, F নেটের মান জানো, এই মানগুলা বসাই দিলেই তুমি কি F2 cos থিটার মান পেয়ে যাবে না, অবশ্যই পাবা। সিমিলারলি তুমি F1 জানো, F নেট জানো, এই মানগুলা বসাই দিলেই তুমি F2 sin থিটার মান পেয়ে যাবে না, অবশ্যই পাবা। তার মানে তুমি আলটিমেটলি দুইটা সমীকরণ পেয়ে যাচ্ছ, যেখানে তুমি F2 cos থিটার মান জানো, যেখানে তুমি F2 sin থিটার মানও জানো। এখন এই দুইটা সমীকরণ খালি সলভ করো, একটা সমীকরণ দিয়ে আরেকটাকে ভাগ করো, যেমন 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে যদি তুমি ভাগ করো tan থিটা পেয়ে যাবা। 2 কে যদি তুমি 1 দিয়ে ভাগ করো কি পাবা, tan থিটা পাবা। এটাকে tan ইনভার্স করলেই কি পাবা, থিটা পাবা। ঠিক আছে, tan ইনভার্স করলেই কি পাবা, থিটা পাবা। থিটার মান এখানে বসায় দাও, কি পেয়ে যাবা, F2 পেয়ে যাবা। সো তোমার F2 এর মানও বের হয়ে যাচ্ছে, F2 এর ডিরেকশনও বের হয়ে যাচ্ছে। কাহিনী বুঝছো, F2 এর মানও বের হয়ে যাচ্ছে, F2 এর ডিরেকশনও বের হয়ে যাচ্ছে। বাট ভুলটা হয় কোথায় জানো, এগুলো তো আসলে খুব ইজি, কঠিন কিছু না, টুকটাক পড়াশোনা করলেই পারা যায়। ভুলটা হয় হলো যে এইখানে এই থিটাটা বসাইতে, আমরা এই থিটাটা বসাইতে সবাই ভুল করি। অনেকে মনে করি যে cos মাইনাস থিটা মানে তো cos থিটাই, তাহলে আবার এখানে মাইনাস বসানোর কি দরকার আছে। দেখো, cos মাইনাস থিটা মানে cos থিটা, ঠিক আছে, বাট sin মাইনাস থিটা মানে কিন্তু sin থিটা
থিটা না, এইটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা। দেখেন কস মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা, এটা ঠিক আছে, বাট সাইন মাইনাস থিটা মানে কি সাইন থিটা না, এটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা। সো বুঝে শুনে বসে, ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস f2 সাইন থিটা আসবে, বাট এখানে কিন্তু f2 cos থিটাই থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আপনার f2 cos থিটার মানটা বের করতে হবে, জাস্ট মানগুলা বসিয়ে, এখান থেকে f2 sin থিটার মানটা বের করতে হবে, জাস্ট মানগুলা বসিয়ে, বসানোর পর আপনি একটা দিয়ে একটাকে ভাগ করবেন, tan থিটা পেয়ে যাবেন, tan থিটা থেকে tan ইনভার্স করলে থিটা পেয়ে যাবেন, দেন থিটার মান যে কোনো একটা সমীকরণে বসান, বসালেই আপনি কি পেয়ে যাবেন, f2 পেয়ে যাবেন। এখান থেকে থিটার মান যে কোনো একটা সমীকরণে নিয়ে তুমি বসাও এই দুইটার একটায়, তাহলেই কি পেয়ে যাবা, f2 পেয়ে যাবা, ঠিক আছে। দেখো বুঝছো কিনা, একদম সহজ, একদম সহজ, লম্বাংশ উপাত্ত দিয়ে সলভ করতে হবে, একদম সহজ। দেখো এই দেখো 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 দেখো, বুঝছো নাকি, একদম সহজ, একদম লম্বাংশ উপাত্ত সলভ করতে হবে, আর কিছু না। দেখো তো, পারার কথা ভাইয়া, এগুলা পারার কথা, এগুলা তেমন কঠিন কিছু না। দেখো লম্বাংশ উপাদ্য দিয়ে সলভ করিতে হবে, এইটা আমাদের কি দিয়ে সলভ করিতে হবে, লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভ করিতে হবে। দেখেন বুঝছেন নাকি, বুঝেন নাই? এই লম্বাংশ উপাদ্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে অনেক কাজে আসে, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে আপনার মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি না, শুধুমাত্র নিউটনিয়ান মেকানিক্স, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তারপর তোমার কাজ ক্ষমতা শক্তিতেও কাজে লাগে, কাজ ক্ষমতা শক্তিতে আছে, তারপর তোমার আর কই লাগে, আর কোথাও তেমন লাগে না, স্ট্যাটিকে সবচেয়ে বেশি লাগে। হ্যাঁ স্ট্যাটিক আর নিউটনিয়ান মেকানিক্স এই দুইটা জায়গায় লম্বাংশ উপাদ্য এত বেশি কাজে লাগে, আর কাজ ক্ষমতা শক্তিতেও। মানে তুমি যদি লম্বাংশ উপাদ্য পারো, এই চ্যাপ্টারগুলো হলো তোমার জন্য। আর মহাকর্ষ অভিকর্ষতেও লাগে, তো মহাকর্ষ অভিকর্ষতেও লাগে। তোমার যে বল যদি অনেকগুলা থাকে, তখন যদি তুমি লব্ধি বল বের করো বা লব্ধি প্রাবল্য বের করো, তখন তো তোমার লাগবে লম্বাংশ উপাদ্য লাগবে, এটা ছাড়া আসলে চলাফেরা করা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। সো এটা পারাটা বেটার, ওকে। দাদা আপনি এখানে আইআইটি ম্যাথ করেন, আমাদের এইচএসসি কি বিএটিসি করা নাই, হ্যাঁ কি বুঝি নাই তোমার কথা আমি, ভালো মানে বাংলায় লেখো ভাই, তোমার কথাই বুঝি না আমি, কি লেখো এগুলা, যাই হোক। এই দেখো হইছে, পরেরটাই গেলাম, পরেরটাই গেলাম ভাই, পরেরটাই গেলাম, পরেরটাই গেলাম, পরেরটাই গেলাম। আমি একটা কথা বলি শুনো, তোমরা মনে হয় অনেকে এটা কি অন্যভাবে নিচ্ছ, মানে তোমরা অনেকে ভাবতেছো যে ভাই এইচএসসির পরে না পড়ে কি উল্টাপাল্টা ম্যাথ করাচ্ছে, এরকম না মোটেও। মানে এইচএসসির ক্লাস তো মানে আসলে অনেক আছে, তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও অনেক ক্লাস খুঁজে পাবা, তারপর তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হও ওইখানেও অনেক ক্লাস খুঁজে পাবা। বাট এগুলো নিয়ে আমি কখনো কাজ করি নাই, তার জন্য আমি চাচ্ছিলাম এগুলো নিয়ে একটু কাজ করতে, কয়েকটা দিন কাজ করি, তোমাদের যদি মনে হয় যে না তোমাদের ভালো লাগতেছে না, একটা সময় গিয়ে বাদ দিয়ে দিব, সমস্যা নাই, ওটা পরে দেখা যাবে। বাট একটা নতুন জিনিস শুরু করছি, সেটা তো মানে কয়েকদিন করতে তো কোনো সমস্যা নাই, মানে এতে তোর কারো ক্ষতি হচ্ছে না, আমি তো কাউকে জোর করে ক্লাসের মধ্যে নিয়ে আসতেছি না, আমি তো আগে থেকেই বলছি যে এরকম এরকম টাইপের জিনিসপাতি সলভ করানো হবে, যারা যারা করতে ইন্টারেস্টেড তোমরা এসে ক্লাস করতে পারো। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ, তোমার যদি মনে হয় তুমি এসে ক্লাস করতে চাও, ইউ ক্যান জয়েন, মানে নো ওয়ান ইজ ফোর্সিং ইউ যে আসো এসে ক্লাস করো, করতেই হবে, না করলে তোমার এই হবে ওই হবে, এগুলো তো কেউ বলে না, তাই না? সো আমার মানে ভাল লাগতেছে এগুলো নিতে, তাই জন্য নিচ্ছি। তোমার যদি মনে হয় ইউ আর কমফোর্টেবল উইথ দিস থিংস, দেন ইউ ক্যান জয়েন। আর তোমার যদি মনে হয় না এগুলো আমার দরকার নেই, ইউ ক্যান অ্যাভয়েড, কোনটাতেই কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি নিতে থাকি যে কয়দিন পারি, তারপর পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে, ওকে। চলেন হইছে, হু চলেন সামনে আগে, সামনে আগে, সামনে আগে, চলো কি বলছে। আচ্ছা এটা আগের ম্যাথটাই, আগের ম্যাথের সাথে একটা নতুন ম্যাথ অ্যাড করছে। বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি ভেক্টর অফ পার্টিকেল টি ইজ ইকুয়াল, আচ্ছা অফ দ্য পার্টিকেল এট টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড। আচ্ছা তোমাকে প্রশ্ন করছে যে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর ওর ভেলোসিটি ভেক্টরটা কত। দেখো তুমি ওর ত্বরণ জানো তাই না, ওর ত্বরণ জানো, ত্বরণ যদি তোমার জানা থাকে, তোমার এখন কি বের করা লাগবে, ওর ভেলোসিটি ভেক্টর বের করা লাগবে কতক্ষণ সময় পর, 10 সেকেন্ড সময় পর। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই ত্বরণটা হইছে কোন বরাবর, এই বরাবর, ত্বরণ যদি এই বরাবর হয় তাহলে বেগটাও কাজ করবে কোন বরাবর, বেগটাও অবশ্যই কাজ করবে এই দিক বরাবর। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই দিক বরাবর একটা একক ভেক্টর বের করতে পারি, ঠিক আছে। তারপর সেটাকে বেগের মান দিয়ে গুণ করতে পারি, 10 সেকেন্ড পর বেগের মান দিয়ে, তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি ভেক্টর পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, চলেন স্যার আমরা এই দিক বরাবর, মানে যেই বরাবর বস্তুটা ত্বরান্বিত হয়েছে বা যেই বরাবর বস্তুটা বেগ লাভ করছে, সেই বরাবর আমরা একটা একক ভেক্টর বের করি, ঠিক আছে। দেখো তো কোন বরাবর লাভ করছে, এক্স অক্ষের সাথে 53 ডিগ্রি কোণে,
কোন বরাবর? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কোন বরাবর লাভ করেছে? এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে? 53 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এই বরাবর আমরা একটা একক ভেক্টর বের করি। আচ্ছা, এই বরাবর একক ভেক্টরটা কিভাবে বের করা যায়? আচ্ছা, এই বরাবর একক ভেক্টর, তাই না? আচ্ছা, ধরো এটার মান 1, ঠিক আছে, এটার মান কি? 1। এটার মান যদি 1 হয় তাহলে এটার মান হবে হলো 1 cos 53i, আর এটার মান হবে 1 sin 53i। ঠিক আছে, সরি জে। ওকে, তাহলে এই বরাবর একটা একক ভেক্টর কি হবে? একটা একক ভেক্টর হবে cos 53i প্লাস sin 53j। ওকে, এটা আমরা কি বের করলাম? এইটা বের করলাম হলো যেই ডিরেকশনে আমার বস্তুটা বেগ লাভ করছে সেই বরাবর একটা একক ভেক্টর, বা যেই ডিরেকশনে বস্তুটা লব্ধি বল লাভ করছে বা ত্বরণ লাভ করছে সেই ডিরেকশনে একটা একক ভেক্টর বের করলাম। ঠিক আছে, এটা কি বের করলাম ভাইয়া? যেই ডিরেকশনে বস্তুটা, যেই ডিরেকশনে বস্তু কি লাভ করছে? বস্তু ত্বরণ লাভ করছে, ত্বরণ লাভ করছে, সেই ডিরেকশনে একক ভেক্টর, সেই ডিরেকশনে একক ভেক্টর। ঠিক আছে, সেই ডিরেকশনে কি? একক ভেক্টর বের করলাম। ফাইন, তাহলে আমরা এই ডিরেকশন বরাবর একক ভেক্টরটা জানি। তুমি একটা জিনিস খেয়াল করো, আমার বস্তুর যে বেগ, সেই বেগ কিন্তু অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। তুমি একটা বস্তুকে সামনের দিকে ঠেলা দিচ্ছ, বস্তু কি পিছনের দিকে বেগ লাভ করবে? না, তুমি যেই দিক বরাবর বল প্রয়োগ করবা সেই দিক বরাবরই বস্তু বেগ লাভ করবে। তাহলে আমাদের লব্ধি বল কোন দিক বরাবর কাজ করছে? এই দিক বরাবর। যেই দিক বরাবর ত্বরণ কাজ করছে সেই দিক বরাবরই লব্ধি বল। তাহলে যেই দিক বরাবর আমার ত্বরণটা কাজ করলো বা যেই দিক বরাবর আমার লব্ধি বলটা কাজ করলো, বেগটাও তো ওই দিক বরাবরই বৃদ্ধি পাবে, তাই না? মানে বৃদ্ধি পেয়ে বেগটাও তো ওই দিক বরাবরই কাজ করবে। তারপরে আমাদের বেগটাও এই দিক বরাবরই কাজ করবে। এর জন্য আমরা কি করছি? বেগটা যেই ডিরেকশন বরাবর কাজ করতেছে সেই ডিরেকশন বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করছে, এটাকে দিলাম ইটা ক্যাপ নাম। ঠিক আছে, নাম কি দিলাম? ইটা ক্যাপ। ইটা ক্যাপটা কি? বেগ যেই দিক বরাবর কাজ করবে সেই দিক বরাবর একক ভেক্টর। ঠিক আছে, এখন দেখো ত্বরণের মান কত? ত্বরণের মান হলো 10। আদিবেগ কত ছিল বস্তুর? আদিবেগ ছিল 0। ত্বরণ কত? 10। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমার কি বলছে? 10 সেকেন্ড পর বস্তুর বেগ ভেক্টর নির্ণয় করো। বলো তো 10 সেকেন্ড পর বস্তুর বেগের মান কত হবে? ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এর মান কত? 10, টি এর মানও 10, মানে 100 মিটার পার সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড পর বস্তুর বেগের মান কত হবে? বেগের মান হবে 100। ঠিক আছে, 10 সেকেন্ড পর বস্তুর বেগের মানটা কত হবে? বেগের মানটা হবে 100, এবং বেগটা কাজ করবে কোন ডিরেকশন বরাবর? এই একক ভেক্টর যেই দিক বরাবর আছে সেই দিক বরাবর বেগটা কাজ করবে। তার মানে 10 সেকেন্ড পর বেগের মান 100 এবং বেগ কাজ করতেছে কোন ডিরেকশনে? বেগ কাজ করতেছে এই ডিরেকশনে। তাহলে 10 সেকেন্ড পর বেগটা হবে কত? 10 সেকেন্ড পর বেগ হবে 10 সেকেন্ড পর বেগ হবে কত? বেগের মান মাল্টিপ্লাইড বাই হোয়াট? মাল্টিপ্লাইড বাই হোয়াট? এই যে বেগ যেদিক কাজ করতেছে সেই দিক বরাবর একক ভেক্টর। ঠিক আছে, যে কোনো একটা ভেক্টর বের করার সিস্টেম কি? ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই ভেক্টরটা যেই ডিরেকশনে কাজ করতেছে সেই ডিরেকশন বরাবর একটা একক ভেক্টর। কি বললাম? যে কোনো একটা ভেক্টরকে তুমি একদম আয়ত একক ভেক্টর দিয়ে প্রকাশ করবা কিভাবে? যে সেই ভেক্টরটার মান মাল্টিপ্লাইড বাই ভেক্টরটা যেই ডিরেকশনে কাজ করতেছে সেই দিক বরাবর ক্রিয়ারত একটা একক ভেক্টর। তাহলে আমাদের ভেক্টরের মান হলো 100 এবং ভেক্টরটা যেই দিক কাজ করতেছে সেই দিক বরাবর ক্রিয়ারত একটা একক ভেক্টর হলো এইটা। সো এই 100 কে ওই একক ভেক্টর দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? আমাদের টোটাল বেগ ভেক্টরটা পেয়ে যাব। তাহলে আমাদের ভেক্টরটা কত হবে? বেগ ভেক্টরটা 100 multiplied by cos 53i plus sin 53j। ওকে, সো এই হলো আমাদের 10 সেকেন্ড পর বেগ ভেক্টর, আর কি ভেক্টর রূপে। ঠিক আছে, 10 সেকেন্ড পর বেগ কোন রূপে? ভেক্টর রূপে। এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ।
ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা যে একক ভেক্টর এটা আপনি কেমনে বুঝলেন? এর জন্য আমি কি করছি, এইটার মানটাকে এক ধরছি। দেখো আমি এই দিক বরাবর সেম ডিরেকশন বরাবর একটা ভেক্টর নিছি যার মান ধরছি 1, তারপর তাকে দুইটা উপাংশে ভাগ করে দিছি। এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে 1 cos 53, দ্যাট মিন্স cos 53i। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে 1 sin 53, দ্যাট মিন্স sin 53 যে এই দুটাকে যোগ করলে আমি কি পাবো, এই 53 ডিগ্রি অ্যাঙ্গেলে 1 পাবো। ঠিক আছে, তার মানে এটা কি 53 ডিগ্রি অ্যাঙ্গেল একটা একক ভেক্টরকে আয়ত একক ভেক্টরের থ্রুতে রিপ্রেজেন্ট করার সিস্টেম। ঠিক আছে, খুবই ইজি, এগুলা পারা উচিত। ওকে, আপনারা এখন যথেষ্ট বড় হয়েছেন, এগুলো পারা উচিত। দেখেন 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 দেখেন, এই দেখো, বুঝছো নাকি বাচ্চারা, এটা কি বুঝছো? এটা কিন্তু মানে এতটা সহজ না, ঠিক আছে? যতটা সহজ তোমরা ভাবতেছো এতটাও সহজ না। ওকে, ভালো মতোই কিন্তু মাথা খাটানো লাগবে। তুমি বেগের মান ইজিলি বের করতে পারবা, বাট এই ডিরেকশন বের করতেই কিন্তু মাথাটা খাটানো লাগবে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা। দেখো দেখো দেখো, বুঝছো নাকি বুঝছো নাই? বুঝার কথা, দেখো এতক্ষণে বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, দেখ কিভাবে টি শার্ট পাবো। টি শার্ট পাওয়ার জন্য হলো ক্লাস শেয়ার করা লাগে, ক্লাস শেয়ার করার সময় ক্যাপশনে আমাদের পেজকে মেনশন করে দেওয়া লাগে, তাহলে ঠিক আছে। ওকে, দ্য ফার্স্ট লাইভ ক্লাস, ওয়েলকাম। ভাই কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? বুঝছি দাদা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই নাকি? ওকে, চলেন সামনে আগাই, সামনে আগাই। হইছে, নেক্সট। আচ্ছা, লাস্টে কি বলছে? What third force F3 is required to make the acceleration of the particle zero? এটা তো আসলে খুব সোজা, এটা হলো বেশি সোজা প্রশ্ন হয়ে গেছে। তোমারে বলছে যে আরেকটা বল কোন দিক বরাবর প্রয়োগ করা হলে আমার পার্টিকেলের ত্বরণ যেটা সেটা শূন্য হবে। একটা পার্টিকেলের নিট ত্বরণ কখন শূন্য হবে? নিট ত্বরণ তখনই শূন্য হবে যখন তার নিট বল শূন্য হবে। ঠিক আছে, দেখেন এখানে যে দুইটা বলের কথা দেওয়া আছে, সেই দুইটা বলের লব্ধি তো এই বরাবর কাজ করতেছে, তাই না? আমাদের এই যে দুইটা বল F1 আর F2, একটা এই সরি আমি যে দুইটা অক্ষ আঁকি, আমাদের এই একটা অক্ষ এক্স অক্ষ, এই একটা অক্ষ আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো আমাদের প্রথম যে ফোর্সটা F1 সেটা কাজ করতেছিল কোন দিকে? এই দিকে, রাইট? F1টা কোন দিক কাজ করতেছে? এই দিকে। F2টা কাজ করতেছে কোন দিক? এরকম কোন একটা ডিরেকশনে। আর F1 প্লাস F2 যেটা, মানে F1 আর F2 যোগফল যেটা, সেটা কাজ করতেছে আমাদের এরকম কোন একটা ডিরেকশনে। ওকে, এই F1 প্লাস F2 যে দুটো ভেক্টর যে যোগফল, তার মানটা কত ছিল? লব্ধি বলের মান কত ছিল? আমরা একটু আগে বের করলাম না, এই দুজনের যোগফলের যে মান সেটা ছিল 50। কই গেল? এই যে 50। F1 আর F2 যোগ করলে আমাদের লব্ধি বল কত ছিল? 50 ছিল। কোন ডিরেকশনে ছিল? এক্স অক্ষের সাথে 53 ডিগ্রি কোণে ছিল। তার মানে F1 আর F2 যে যোগফলটা সেটার মান হবে 50, এবং সেটা কোন দিক বরাবর আছে? এক্স অক্ষের সাথে, পজিটিভ এক্স অক্ষের সাথে 53 ডিগ্রি কোণে। ওকে, এখন তোমারে বলছে নতুন করে একটা ভেক্টর নিয়ে আসো F3, এবং এই ভেক্টরটার মান এবং দিক কত হলে তিনটা ভেক্টরের যোগফলের মান হবে শূন্য। তিনটা ভেক্টরের যোগফলের মান শূন্য হলেই কিন্তু লব্ধি ত্বরণ শূন্য হওয়া সম্ভব, আদারওয়াইজ শূন্য হবে না। ঠিক আছে, তারপরে আমাদের নতুন একটা ভেক্টর এমন ভাবে আনা লাগবে যেন আগের দুইটা ভেক্টরের সাথে এই নতুন ভেক্টরটা যোগ করলে টোটাল লব্ধি কত চলে আসে? শূন্য চলে আসে। এটাও না অনেক ইজি। আপনি চিন্তা করেন, দুইটা ভেক্টরের যোগফল অলরেডি আপনি জানেন, তার সাথে আপনি নতুন একটা ভেক্টর যোগ করবেন যেন লব্ধি শূন্য হয়। কখন দুইটা ভেক্টরকে যোগ করলে লব্ধি শূন্য হয়? যখন তাদের মান সমান হয় এবং দিক কি হয়? বিপরীত হয়। তারপরে আমাদের যে 3 নাম্বার ফোর্সটা কোন দিকে আনতে হবে? F1 প্লাস F2 এর বিপরীতে আনতে হবে, এবং তার মান কত হইতে হবে? F1 প্লাস F2 এর সমান হইতে হবে। খুব সিম্পল। আপনার 3 নাম্বার ফোর্স যখন F1 প্লাস F2 এর বিপরীতে আসবে আর যখন মান সমান হবে, তখনই শুধুমাত্র এইটার সাথে এটাকে যোগ করলে লব্ধি শূন্য হওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। তারপর আমাদের 3 নাম্বার যে ফোর্সটা, সেই 3 নাম্বার ফোর্সটার মান কত হবে? 50 হবে। অ্যাঙ্গেল কত হবে? ঋণাত্মক এক্স অক্ষের সাথে 53 ডিগ্রি। তাহলেই আমাদের লব্ধি শূন্য হবে, এবং লব্ধি বল শূন্য হলেই লব্ধি ত্বরণও কি হবে? শূন্য হবে, আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে, দেখেন স্যার হয়ে গেছে, একদম ইজি, একদম। ঠিক আছে, একদম ইজি। কি করাচ্ছেন স্যার? কি যে করাচ্ছি, এটা আসলে সহজ। দেখো
দেখো তো বুঝছো নাকি, একদম সহজ কিন্তু, ঠিক আছে, একদম সহজ, মোটেও কঠিন না, একদম সহজ। দেখো 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 দেখো, বুঝতে পারছো নাকি? আচ্ছা আমি আসলে বুঝতেছি না, তোমাদের কি কলেজে পরীক্ষা টরীক্ষা চলে? চলতে পারে, জানি না, হয়তো বা চলতেছে, অনেকেরই চলতেছে, আমি যা শুনলাম আর কি, আমার মানে প্রাইভেট ব্যাচে যারা স্টুডেন্ট আছে তাদের অনেকের কাছ থেকে শুনলাম যে মানে কলেজে পরীক্ষা টরীক্ষা চলে, মানে লাইক আদারওয়াইজ এত কম স্টুডেন্ট আমি কখনো দেখি নাই। আইদার তোমরা এই জিনিসগুলো পড়তে চাচ্ছ না, অথবা তোমরা কলেজের পরীক্ষার জন্য এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতেছো, আমি জানি না উইচ ইজ দ্য কেস। যেটাই হোক, আমি তোমাদের সাথে নেক্সট ক্লাস করার আগে অবশ্যই ডিসকাস করবো যে হোয়াটস দ্য প্রবলেম ইউ আর ফেসিং, মানে সমস্যাটা কোথায় হচ্ছে, এই কোয়েশ্চেনগুলো মানে কঠিন লাগতেছে বেশি, বা এই কোয়েশ্চেনগুলো স্কিপ করে যেতে চাচ্ছ, নাকি এগুলো অ্যাডমিশনে গিয়ে করবা, না কি তোমরা কি চাচ্ছ, মানে আমি তোমাদের জন্য কি করতে পারি। দেখো কথা হলো, এই কন্টেন্ট তো শুধু শুধু বানায় লাভ নাই, তাই না? মানে আমি শুধু শুধু বানায় রাখলাম, বানায় রেখা দিলাম, ওর তো কোনো লাভ নাই, জিনিসগুলোকে তোমাদের কাজে লাগাইতে হবে। এখন আমার কথা হলো যে তোমাদের জন্য কোন জিনিসটা এখন করলে সবচেয়ে বেশি কাজে লাগে সেটা আমার জানতে হবে, যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর সেটার দিকে আমরা যাব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় এই জিনিস তেমন বেশি অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না তোমাদের কাছে, এগুলো তোমরা পড়তে চাচ্ছ না, এগুলো নিয়ে তেমন ইন্টারেস্ট পাচ্ছ না, ওয়েল স্কিপ দ্যাট, ঠিক আছে? এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কিছু করা যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমার কাছে মনে হয়েছিল এগুলা করাইলে লাইক সামথিং ইউনিক উইল হ্যাপেন অ্যান্ড তোমরাও খুব ইন্টারেস্ট পাবা, বাট আই ডিডন্ট নো এরকম কিছু হবে। যাই হোক, আই উইল ডিসকাস উইথ ইউ গাইস যে তোমরা আসলে চাচ্ছটা কি, তোমরা যেরকম চাচ্ছ সেরকমই করবো, ঠিক আছে? না ভাই, ক্লাস অনেকগুলো অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বস, হ্যাঁ বস বলেন। আজকে আর ম্যাথ নেই, কয়েকটাই, ঠিক আছে? না ব্যাচটা অফ করে না, শেষ পর্যন্ত থাকবো, আচ্ছা ওকে ওকে। দা নেক্সট, না না আজকে আর ম্যাথ নাই, আজকে এই কয়েকটাই আছে, আজকে এই কয়েকটাই ছিল, ঠিক আছে, অল্প কয়েকটাই ছিল আজকে। দেখো আমি বলি, মানে বাইরের রাইটারের যে বইগুলা, বাইরের রাইটারদের বইয়ে যেসব বৃষ্টির ম্যাথ, নৌকার ম্যাথ, এগুলা তা তেমন নাই। মানে ওদের মেইনলি পড়ায় হলো ভেক্টর অ্যালজেব্রা, ঠিক আছে, এর জন্য হলো ভেক্টরের খুব বেশি ম্যাথ বাইরের রাইটারদের বইয়ে মানে খুব বেশি পাওয়া যায় না, খুবই সিলেক্টিভ, ওকে? সো এর জন্য হলো ভেক্টরের ম্যাথ একটু কম, বাট নিউটনিয়ান মেকানিক্স থেকে আসলে অনেক ম্যাথ পাওয়া যাবে, অনেক, ঠিক আছে? শুধু শুধু না ভাইয়া, এগুলা একদম প্রো লেভেলের ক্লাস, যদিও একটু বুঝতে টাইম লাগে, অনেকজনের কলেজে এক্সাম, যার জন্য লাইভে কম মানুষ। আচ্ছা মানে লাইভে কম মানুষ নিয়ে আমার যে কমপ্লেন ছিল তা না, মানে কথা হলো যে মানুষ যদি মানে লাইক তোমরা যদি মেনে নাও জিনিসটা যে ভাই এটা করাচ্ছে অ্যান্ড সামডে উই উইল মানে লাইক কি মানে এটা পড়বো আমরা, একটা দিন আমরা এটা প্র্যাকটিস করব, তাহলে আমার কোনো আপত্তিই নাই, ঠিক আছে? এখন যদি এমন হয় যে ঠিক আছে জিনিস ভালো বাট আমি তেমন ভালো পড়াচ্ছি না, তোমার যদি এরকম মনে হয় যে লাইক তোমাদের আমার ক্লাস ভালো লাগতেছে না, এগুলা তেমন ভালো লাগতেছে না, ইন দ্যাট কেস তোমরা আমাকে বলতে পারো, আমার কোনো সমস্যা নাই। তার জন্য আমি যে ক্লাস বাদ দিবে এমন না, আমি আমার ক্লাস আরো ইমপ্রুভ করার ট্রাই করবো যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? ওকে, ফার্স্ট লাইভ ক্লাস, নাম নিলেন না, হ্যালো উত্তম, হ্যালো। ভেক্টরের কয়টা ক্লাস হবে? ভেক্টরের আর একটা ক্লাস নিতে পারি, নাও নিতে পারি, শিওর না, কারণ ভেক্টরের প্রবলেম খুঁজে পাওয়া খুবই টাফ। কারণ ভেক্টর যে বললাম, মানে বাইরের কান্ট্রিতে ম্যাক্সিমাম পড়ে ভেক্টর অ্যালজেব্রা, যেটা তোমাদের ফিজিক্স আসলে তেমন নাই, ওগুলো তোমাদের ম্যাথে করা লাগে, তাই না? ভেক্টর অ্যালজেব্রা ফিজিক্সে তো নাই। সো আমরা ভেক্টর আরো ক্লাস করাইতেও পারি, নাও করাইতে পারি, মানে যদি প্রবলেম খুঁজে পাই করাবো, নাহলে করাবো না আর কি, ঠিক আছে? দাদা সুপ্রিমেস আছে, আপনি অনেক ভালো পড়ান, ও মাই গড, থ্যাংক ইউ। ও গড, যাই হোক দেখেন, সো এই তো ছিল মোটামুটি আজকের ক্লাস, তেমন বড় না, এন্ড আমরা আসলে এই ক্লাসগুলো বড় করার প্ল্যানও করতেছি না, কারণ অনেক ফ্রি ক্লাস নেওয়া লাগতেছে, এন্ড এই অনেক ফ্রি ক্লাস আসলে খুব বড় বড় ফ্রি ক্লাস নিলে আসলে খুব কষ্ট হয়ে যায়, ঠিক আছে, এতগুলো ক্লাস নেওয়া, তার মধ্যে আমার সামনে পরীক্ষা আসতেছে, আমার অক্টোবর থেকে পরীক্ষা, ওভারঅল সব প্যারায় আছে, সব মিলে প্যারায় আছি। এরপরে কোন চ্যাপ্টার? অবশ্যই নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে? তো ফিজিক্সের অ্যালগোরিদমটা বললেন, ফিজিক্সে অ্যালগোরিদম না, না আমি বলছি যে ভেক্টরে অ্যালজেব্রা নিয়ে হলো বেশি আলোচনা বাইরের কান্ট্রিগুলায়, বাট আমাদের ফিজিক্সে তো ভেক্টর অ্যালজেব্রা নিয়ে তেমন পড়াশোনা নাই, ঠিক আছে? ভেক্টরের বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে হলো আমাদের পড়াশোনা, এর জন্য দেখবা যে বাইরের কান্ট্রির ভেক্টরের কোয়েশনের সাথে আমাদের কান্ট্রির ভেক্টরের কোয়েশন খুব বেশি ম্যাচ করে না, এটা বলছি, ঠিক আছে? আরে দাদা সেরা আলট্রা সেরা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক স্যাররা, ওকে? আমরা আবার হ্যাঁ আজকে হালকে ক্লাস আছে, অবশ্যই হালকে ক্লাস আছে, হালকে তো অবশ্যই ক্লাস আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে যদি ভেক্টরে আরো কিছু ম্যাথ খুঁজে পাই ভেক্টর করাবো, আদারওয়াইজ নিউটন মেকানিক্স নিয়ে বসে যাবো, নিউটন মেকানিক্সের প্রবলেম সলভিং শুরু করে দেবো, ঠিক আছে? যারা ক্লাসগুলো করেন একটু কষ্ট করে নোট পোস্ট করে দিয়েন, ঠিক আছে? এই যে ম্যাথগুলো করানো হচ্ছে একটু সুন্দর করে একটু নোটটা পোস্ট করে দিলে সবার জন্যই অনেক উপকার হয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ক্লাস হয় সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার রাত 8টার সময়। আপনার যদি মনে হয় যে আপনার জন্য ক্লাসগুলো উপকারী, দেন টাইমলি একটু চলে আসেন সোমবার আর বুধবার
বৃহস্পতিবার 8টার সময় আসলেই আমাদের ক্লাস পেয়ে যাবেন। আর আপনাদের প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স অফ স্টুপিড। সেখানে আপনাদের এই ফ্রি ব্যাচের নামে একটা কি বলে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, নাম হলো প্রো সলভার, দেখেন ঠিক আছে। এগুলো কিন্তু ফ্রি ক্লাস, আর এটা কিন্তু পুরোটা ফ্রিতেই কন্ডাক্ট করা হবে। এমন না 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার ফ্রিতে পড়াচ্ছি তারপর পেইড কোর্স, এমন না। এটা কিন্তু পুরাটাই ফ্রিতে পড়ানো হবে। আপনারা যদি থাকেন অবশ্যই আমি পুরাটাই ফ্রিতে কমপ্লিট করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এন্ড যারা এভাবে পুরো ফিজিক্সটা আমাদের কাছে কমপ্লিট করতে চান, একাডেমিক থেকে অ্যাডমিশন, মানে এখানে তো আমরা ম্যাথ সলভ করাচ্ছি, এর বাইরেও থিওরি প্লাস একাডেমিক অ্যাডমিশনের যা যা লাগবে সব যদি একবারে সলভ করে চান, চাইলে আমাদের সাথে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন মাত্র 1500 টাকা দিয়ে। তার জন্য দেখেন ক্যাপশনে আমাদের পেজের নামটা লেখা আছে ফিজিক্স অফ স্টুপিড, সেখানে একটা টেক্সট দেন আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিডে, টেক্সট দিয়ে বলেন আপনি আমাদের সাথে কোন ব্যাচে যুক্ত হতে চান, বললেই ওরা বাকিটা আপনাকে বলে দিবে, ঠিক আছে? তারপর আপনি জাস্ট যুক্ত হয়ে আপনার একাডেমিক টু অ্যাডমিশনের যাবতীয় প্রিপারেশন আমাদের সাথে বসে নিতে পারেন মাত্র 1500 টাকায়। মানে আপনার আর কোনো টাকা পয়সা পে করা লাগবে না, একদম একাডেমিক থেকে শুরু করে আপনার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আর কোনো টাকাই দেওয়া লাগবে না। 1500 টাকাতে একবার ভর্তি হবেন, একটা ব্যাচের মধ্যে আপনি সবকিছু পাবেন, ঠিক আছে? দেখা হচ্ছে পরশুদিন বুধবারের ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ। গুড বাই।